ভারত পাকিস্তান হামলায় সবথেকে বড় সাফল্য এলো ভারতের হাতে। আব্দুল রাউফ আজাহার কুখ্যাত জঙ্গি কে জানেন? অনেকে হয়তো নাম শুনে বুঝতে পারছেন না, কিন্তু ঘটনাটা এক্সপ্লেন করলে আপনারা সকলেই বুঝতে পারবেন। সেই কুখ্যাত নরকের কীট আব্দুল রাউফ আজাহারকে নিকেশ করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। এতক্ষণ পর কনফার্মেশন, সেই তথ্য আমাদের হাতে এসেছে এবং ভারত পরিষ্কারভাবে আজকে যে সর্বদলীয় বৈঠক হয়েছে, অর্থাৎ ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে পরিষ্কারভাবে ভারতের ডিফেন্স মিনিস্টার জানিয়ে দিয়েছেন যে যুদ্ধ এখনো চলছে, যুদ্ধ শেষ হয়ে যায়নি। অপারেশন সিন্দুর হয়তো শেষ হয়েছে, কিন্তু সিন্দুর 2.0 হয়তো শুরু হতে চলেছে। একেবারেই রেড অ্যালার্ট, কার্যত অঘোষিত রেড অ্যালার্ট সীমান্তবর্তী এলাকাগুলোতে এবং বর্ডার এলাকাতে একেবারে শুট অ্যাট সাইটের অর্ডার দেওয়া রয়েছে। শুধু তাই নয়, ভারতের বিমান বাহিনীকে পর্যন্ত খোলা ছাড় দেওয়া রয়েছে। যে কোনো ধরনের ঘটনা দেখলে নিজস্ব ইন্টেলকে কাজে লাগিয়ে তারা প্রত্যাঘাত করতে পারে বলে ভারতের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতের বায়ুসেনাকে একেবারেই সম্পূর্ণরূপের স্বাধীনতা দেওয়া হয়েছে। অর্থাৎ মারাত্মক একটা পরিস্থিতির মধ্যে কিন্তু এই মুহূর্তে চলছে। আর এখানে বুক ঠুকে আমরা বলতে পারি, যে তথ্য আপনাদের সামনে আমি গত রাতেই দিয়েছিলাম, তখনও সর্বদলীয় মিটিং হয়নি। তার আগেই আপনাদের সামনে আমি বলেছিলাম, যারা মনে করছেন যে এটাই শেষ, আমি আপনাদের বলেছিলাম সাবধান হয়ে যান, এটা শেষ নয়, এটা শুরু। এবং আমরা চাই যে পাকিস্তান আমাদের পাতা ফাঁদে পা দিক। পাকিস্তান কোনো না কোনোভাবে ভারতকে আক্রমণ করার বিভিন্ন দিক থেকে চেষ্টা করছে। ভারতের S-400 তার কার্যকরী ভূমিকা দেখিয়ে দিচ্ছে, কিন্তু আমরা চাই পাকিস্তান কোনোভাবে ভারতের পাতা ফাঁদে পা দিক। তাহলে কি হবে জানেন? শুনুন, আজকের পর্বে আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্যতম এবং বিশেষ গুরুত্বপূর্ণ একটি পর্ব। আপনাদের সামনে প্রথমেই যেটা আমি বলবো, নরকের কীট, না আপনারা কোন ভাষায় বলবেন, এদের জানোয়ারের সঙ্গে তুলনা করা যায় না। এরা জানোয়ারের থেকেও অত্যন্ত নিম্নমানের একটা প্রাণী বলা যায় না। এরা মানুষের মধ্যে পড়ে না, এরা হচ্ছে অন্য প্রজাতির একটা জন্তু। সেই জন্তুদের প্রজাতির একজন জঙ্গি হচ্ছে আব্দুল রাউফ আজাহার। আপনারা জানেন যে মাসুদ আজাহার 1999 সালের কান্দাহারে বিমান অপহরণের ঘটনা মনে রয়েছে? ফ্লাইট নাম্বার IC-814 কাঠমান্ডু থেকে দিল্লি যাচ্ছিল। সেখানে পাকিস্তানের কুখ্যাত জঙ্গিরা সেই 814 বিমানকে অপহরণ করে নিয়ে গিয়ে কান্দাহারে অবতরণ করেছিল। তারপর সেখানে যাত্রীর সংখ্যা ছিল 169 জন যাত্রী এবং 11 জন কর্মী। সেটাকে অপহরণ করে এই পণবন্দি হিসাবে রেখেছিলেন সাধারণ মানুষকে। তারপরে আজাহার, মাসুদ এবং আরো 3 জন কুখ্যাত জঙ্গিকে তারা ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন। সেই মাসুদ আজাহার পরবর্তীকালে পুলওয়ামা থেকে অন্যান্য জায়গায়, এমনকি পার্লামেন্টে হামলার পেছনে তারই মূল মাথা ছিল। আর গত পরশুদিন অপারেশন সিন্দুরের মাধ্যমে এই জৈশী জঙ্গির যেখানে একেবারেই আস্থানা, যেখান থেকে জঙ্গি কার্যকলাপ চালাতেন, সেটাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে তার নিজের পরিবারের 10 জন এবং এক্সটেন্ডেড ফ্যামিলির 4 জন, অর্থাৎ 14 জন মারা গিয়েছে। এবং এই নরকের কীট মাসুদ আজাহার তিনি বলেছেন যে আল্লাহ যদি আমাকে জান্নাতের পথ দেখাতো, তাহলে ওই একইভাবে জান্নাতের পথ দেখাতো, তাহলে তিনি খুশি হতেন। এই মাসুদ আজাহার এবং তার যে সমস্ত অওলাদরা রয়ে গিয়েছেন, সেটা পাকিস্তান হতে পারে, ভারতেও থাকতে পারে, তাদের কাছে আমি বার্তা স্পষ্ট দিয়ে বলতে চাই যে আপনার এই মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভারতের মিলিটারি খুব শীঘ্রই আপনাকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করবে, যেখানে 72 জন হুর আপনার জন্য অপেক্ষা করবে। সেই স্বপ্ন আপনার খুব শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে। এবং এর যে ভাই আব্দুল রাউফ আজাহার, কুখ্যাত জঙ্গি, একে নিকেশ করে দিয়েছে। এই জঙ্গি হচ্ছে, যখন মাসুদ আজাহার 1999 সালে ভারতের হাতে বন্দী ছিলেন, তখন এই কান্দাহারে IC-814 বিমানকে অপহরণ করার পেছনে তার ভাই আব্দুল রাউফ আজাহারের মূল মাথা ছিল এবং তাকে ভারত নিকেশ করে দিয়েছে। তাকে, তার বোনকে, আরো ফ্যামিলি মেম্বারদের নিকেশ করে দিয়েছে। কনফার্মেশন এসেছে আমাদের হাতে। একটা অসাধারণ সাফল্য।
কিন্তু আপনাদের সামনে আমি বলতে চাই, এই যে পাকিস্তান খুব লাফালাফি করছে, গত দিনে নাকি পাকিস্তান অমৃতসরকে কেন্দ্র করে অমৃতসরের স্বর্ণ মন্দিরে নাকি তারা মিসাইল হামলা করার পরিকল্পনা করেছিল, কিন্তু আমাদের S-400 সেটাকে আটকে দিয়েছে। S-400 এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে ভারতের, মানে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং বলে দিয়েছেন যে যুদ্ধ এখনো শেষ হয়নি। রাহুল গান্ধী জিজ্ঞাসা করেছিলেন, আরো ডিটেলে জিজ্ঞাসা করেছিলেন, আমাদের রাজনাথ সিং বলেছেন এত ডিটেলে বলা যাবে না, এখনো কিন্তু আমাদের পদক্ষেপ নেওয়া অনেক বাকি রয়ে গিয়েছে, সেগুলো আমরা চলছে। এখানে আপনাদের সামনে একটা বক্তব্য আমি শোনাতে পারবো ভারতের ডিফেন্স মিনিস্টার জয়শঙ্কর, তিনি বিদেশের অনেকের কাছে পরিষ্কার করে বলে দিয়েছেন, এই বক্তব্যটা একবার শুনুন। তিনি বলেছেন যে আমরা 22 তারিখে পেহেলগামে অ্যাটাকের বিরুদ্ধে আমরা জঙ্গি ঘাঁটিগুলোকে নিকেশ করেছি বেছে বেছে, কোনো সিভিলিয়ানদের বা অন্য কোনো জায়গায় আমরা আঘাত করিনি। এটা আমরা ইচ্ছাকৃতভাবে করিনি, চাইলেই আমরা করতে পারতাম। কিন্তু পাকিস্তান যদি ভাবে যে এরপর তারা আবার কোনো একটা ঘটনা ঘটাবে, অর্থাৎ ভারত বলছে তোমরা অ্যাটাক করেছো, আমরা পাল্টা অ্যাটাক করে দিয়েছি, এখানে থেমে যাও, আর যদি না থামো তাহলে এরপর যে আঘাতটা করব সেটা সহ্য করার মতো তোমাদের দম থাকবে কি, প্রশ্ন তুলছেন জয়শঙ্কর। আপনারা একবার শুনে নিন জয়শঙ্করের এই মন্তব্য, পাকিস্তানের হাঁটু কাঁপবে। কিন্তু জেহাদি গোষ্ঠী তাদের গলাটা কাটলেও তারা ওই আমাদের যাও একজনের নাম মনে পড়ে যাচ্ছিল আমাদের রাজনীতিবিদ বাংলার, গলা কাটলে কি জয় বাংলা বেরোবে নাকি, যাই হোক, তো জেহাদিদের গলা কাটলেও তারা কিন্তু ওই জঙ্গিবাদীর কথাবার্তায় তারা বলবেন। আমি শোনাবো যে আমাদের জয়শঙ্কর কি বলেছিলেন, একটু মন দিয়ে শুনুন। Visiting India at a time when we are responding to a particularly barbaric terrorist attack on 22nd April in the Indian Union territory of Jammu and Kashmir. This attack compelled us to respond on 7th May by striking at cross-border terrorist infrastructure. Our response was targeted and measured. It is not our intention to escalate the situation. However, if there are military attacks on us, there should be no doubt that it will be met with a very, very firm response. As a neighbor and a close partner, it is important that you have a good understanding of the situation. শুনলেন, জয়শঙ্কর কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আশা করি আপনারা স্পষ্ট বার্তা পেয়ে গেলেন যে ভারত পরিষ্কারভাবে তৈরি। এবং আমি আপনাদের সামনে বলছি যে তথ্য আমার কাছে এসে পৌঁছেছে, বুক ঠুকে বলি আপনাদের সামনে, গত রাত্রিরে যে খবরটা দিয়েছি আজকে সকালে সেই সিদ্ধান্ত হয়েছে। বলুন আপনারা, এটা যদি পড়াশোনা না করি, যদি সঠিকভাবে আপনাদের জন্য পড়াশোনা করে না করে যদি খেটে আসে, এটা আমার ঔদ্ধত্য নয়, এটা আপনাদের সামনে আমি কতটা অনেস্টলি খবর আনার চেষ্টা করি। দেখুন, মিলে যাচ্ছে। ভারত আজকে সর্বদলীয় বৈঠকে যে সিদ্ধান্ত বলছে যে যুদ্ধ অন রয়েছে, গতকালের আমার খবরটা দেখে নেবেন কেউ গিয়ে, সেই কথা আমি বলে দিয়েছিলাম। আবার আমি এটাই বলছি আপনাদের সামনে যে এই মুহূর্তে ভারত কিন্তু যে প্ল্যান নিয়ে বসে আছে, আজকে আপনি আপনার বাড়ি থেকে বসে যারা খবরটা শুনছেন, আপনারা বুঝতেও পাচ্ছেন না যে এই মুহূর্তে ভারত কতটা মানে যুদ্ধের রেডি হয়ে রয়ে গিয়েছে। আপনারা কেউ কল্পনা করতে পারছেন না এই মুহূর্তে ভারতের সেনাবাহিনী ঠিক কতটা প্রস্তুত। যে কোনো মুহূর্তে বড় কোনো ঘটনা ঘটতে পারে, সকলে সতর্ক থাকবেন। এবং এই জায়গাতে এসে আমি আপনাদের সামনে একটা বক্তব্য শোনাবো, সেটা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি বলে দিয়েছিলেন, তার বলা ছাড়া তো আর কোনো উপায় নেই। পাকিস্তানের পার্লামেন্টে সকলে প্যানিক করছেন, তাদের এমপিরা বলছেন যে আমাদের দেশের জনগণ তারা ভয় পাচ্ছেন। সেখানে শাহবাজ শরীফ বলছেন যে আমরা কিন্তু এর প্রতিরোধ গড়ে তুলবো এবং আমরা ভারতকে যোগ্য জবাব দেব। আমরা চাই পাকিস্তান আমাদের একটা যোগ্য জবাব দিক, আমরা চাই, তার কারণ এর পরেই তো আমাদের সুবিধা হবে ম্যাপ থেকে পাকিস্তানকে মুছে দিতে। আমি শাহবাজ শরীফের এই জায়গায় আপনাদের একবার বক্তব্যটা শুনিয়ে নেব, শুনুন। शोहदा के खानदानों के साथ है और जख्मियों की सेहत याबी के लिए दुआ गो है। मेरे बुजुर्गों, भाई और बहनों, हम ये अहद करते हैं कि इन शहीदों के खून के एक एक कतरे का ज़रूर हिसाब लिया जाएगा इंशाअल्लाह। ये वो बुज़दिल दुश्मन है जो नहत्ते इंसानों पर वार करके खुद को ताकतवर समझता है, लेकिन कल रात
हमने साबित कर दिया कि अल्लाह ताला के फजल करम से पाकिस्तान अपने दिफा में मुंह तोड़ जवाब देना जानता है। इन शोहदा के खान শুনলেন? দেখুন, পাকিস্তানকে আমাদের বিশেষ কিছু করতে হবে বলে আমার মনে হয় না। তার কারণ বালুচিস্তান কার্যত হাফ স্বাধীনতা লাভ করেই গেছে। তারা নিজস্ব পতাকা, এমনকি নিজস্ব জাতীয় সঙ্গীত পর্যন্ত তারা রচনা করে ফেলেছেন। সেই জাতীয় সঙ্গীত তারা পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে গাইছেন। সেই ভিডিও না হয় আপনাদের সামনে দেখাবো, আমার কাছে রয়েছে সেই ভিডিও, পরে না হয় দেখাবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের একটা ছোট্ট ভুল পাকিস্তানকে এশিয়া মহাদেশের ম্যাপ থেকে নির্মূল করে দিতে পারে। এই সত্যটা আমি জানি না আপনারা কতটা গভীরে গিয়ে আপনারা কেউ আন্দাজ করতে পারছেন। তার কারণ এই অপারেশন সিন্দুরের পর কন্টিনিউয়াসলি ভারতের প্রধানমন্ত্রী ত্রিন প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে কন্টিনিউয়াস কানেকশনে রয়েছেন, কথাবার্তা বলছেন, অজিত ডোভালের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। অর্থাৎ এই অপারেশন সিন্দুর হওয়ার 10 মিনিট আগে যেমনটা আপনারা জানতে পারেননি যে কি ঘটতে চলেছে, ঠিক সেই ধরনের একেবারেই প্রস্তুতি ভারত নিয়ে রেখেছে। কিন্তু এবার মাথায় রাখতে হবে যে এবার কিন্তু ভারতের হাতে আর ট্রিগারটা নেই। এবার ভারত অপেক্ষা করছে যে কোনো রকমের যদি ছোটখাটো ঘটনা হামলা করার চেষ্টা করে পাকিস্তান, তাহলে ভারত যোগ্য জবাব দিতে প্রস্তুত। এরই মধ্যে একটা ব্রেকিং নিউজ আমাদের হাতে এই মাত্র এসে পৌঁছালো। আপনারা দেখতে পাচ্ছেন, পাকিস্তানস এয়ার ডিফেন্স ইউনিট HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল লঞ্চার হ্যাভ সাফার্ড হেভিলি ড্যামেজ। ANI পরিষ্কারভাবে বলছে, আপনারা দেখছেন যে আমাদের যেমন S-400 রয়েছে, পাকিস্তানের তেমনি আকাশ প্রতিরোধী ব্যবস্থা HQ-9 তারা কিনে রেখেছিল চীনের কাছ থেকে। প্রথমত ভারতের তৈরি, ভারতের যে সমস্ত মিসাইলস গুলো 12টা মিসাইলস গিয়ে পড়েছে, এমনকি ব্রহ্মস মিসাইলও পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে। এই খবরটা পর্যন্ত আমাদের হাতে এসেছে, সেই ভিডিওটাও আমাদের হাতে রয়েছে। আমি জানি না আপনাদের দেখাতে পাচ্ছি কিনা ছোট করে স্ক্রিনে, যদি দেখতে পান সেই ব্রহ্মস মিসাইল পর্যন্ত ভারত সিন্দুর অপারেশনের দিন ভারত কিন্তু পাকিস্তানের দিকে চালিয়ে দিয়েছিল, যার গতিবেগ হচ্ছে 2.9 ম্যাক, অর্থাৎ শব্দের থেকে 2.9 মাল্টিপ্লিকেশন স্পিডে ছুটতে পারে সেই ব্রহ্মস মিসাইল পর্যন্ত আঘাত করে দিয়েছিল। সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কিচ্ছু করতে পারেনি। তারা দাবি করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সব অদ্ভুত দাবি করছে। কেউ বলছে যে তারা নাকি ভারতের 14টা ড্রোন নামিয়ে দিয়েছে, কেউ বলছে তারা নাকি 5টা ভারতের এয়ার তিনটে বা 4টে রাফাল আর 2টো বোধহয় এমনি নর্মাল এয়ারক্রাফট তারা নাকি নামিয়ে দিয়েছে। ভারতের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সর্বৈব মিথ্যা। যে ছবিগুলো দিয়ে পাকিস্তান এটা দাবি করছে সেটা 2021 সালের ভারতের মিগ বিমানের দুর্ঘটনার ছবি। সেই ছবিগুলো দিয়ে পাকিস্তান বলছে যে তারা নাকি ভারতের এই হেলিকপ্টার এবং ড্রোনগুলোকে নামিয়ে দিয়েছে। তাদের পাইলট আবার অন্য কথা বলছে, কখনো বলছে ড্রোন তারা নামিয়েছে, কখনো বলছে তারা এয়ারক্রাফট নামিয়েছে, কখনো আবার বলছে তারা ভারতের নাকি বড় একটা কোনো হেডকোয়ার্টারে তারা আঘাত চালিয়ে দিয়েছে। এই রকম অজস্র মিথ্যে কথা ভারত সরকার কিন্তু পরিষ্কারভাবে নোটিফিকেশন দিয়েছে। আমি আপনাদের সামনে দেখাতে চাইবো, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে পাকিস্তান প্রো পাকিস্তান যারা রয়েছে তারা প্রচুর পরিমাণের মিস ইনফরমেশন সোশ্যাল মিডিয়ায় ছড়াবে, কিন্তু সেগুলো কেউ সার্কুলেট করবেন না, সেগুলো কেউ গুরুত্ব দেবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। তার কারণ তারা ফেসবুকে এবং টুইটারে তারা এই যুদ্ধটা জিততে চাইছে। তারা রিয়েল গ্রাউন্ডে তারা কাঁদছে, তাদের হাল খারাপ, তারা হালে পানি পাচ্ছে না, কিন্তু তারা টুইটারে ম্যাচ জিততে চাইছে। ভারত সরকার সতর্ক করে দিয়েছে। তাই আপনারা যে সমস্ত ইউটিউবার, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ভারতের পক্ষে কথা বলে তাদের পাশে থাকুন। আর যারা এই মুহূর্তে ভারত বিদ্বেষী কথা বলছে, আমাদের অনেক দেখবেন সিপিএম এর সেকুমাকু নেতারা রয়েছেন, তাদের ফেসবুক পোস্টগুলো দেখলে বুঝতে পারবেন, অবাক হয়ে যাবেন। আমি একটা পর্বে নিয়ে আসবো, এমনকি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেলাম। গতদিনে গণশক্তির ফার্স্ট পেজটা যদি কেউ দেখেন তাহলেও আপনারা অবাক হয়ে যাবেন যে সেখানে কি ছাপা হয়েছে। সেই কারণেই বলছি, আমাদের যে আক্রমণ শুধু পাকিস্তানের সঙ্গে নয়, আমাদের অনেক শেকু এবং মাকুরা রয়ে গিয়েছে যারা ভুলবশত কোনো একটা আদর্শে আপনারা বিশ্বাস করেন, সেখান থেকে বেরিয়ে আসার সময় হয়ে গিয়েছে। তার কারণ এরা দেশদ্রোহী।
এরা দেশদ্রোহী। এই মুহূর্তে পাকিস্তানের কথার সঙ্গে এদের কথা মিলে যাচ্ছে। ভারতের এই সাফল্য, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেছেন যে ভারতের সাফল্য কিন্তু তৃণমূল কংগ্রেস আর সিপিএম এর পন্থীরা এরা উদযাপন করতে পারছে না। দেখবেন এদের সকলের মুখ ভার, কিংবা কংগ্রেসের যারা সাপোর্টার তাদের মুখ ভার আপনারা দেখবেন, খেয়াল করে দেখবেন, আপনার বন্ধুদের দেখবেন, আপনার আশপাশে যারা কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেসের সাপোর্টার তাদের দেখবেন, তাদের মুখে আনন্দ বা উচ্ছ্বাস নেই। আর যারা আইদার বিজেপি করেন কিংবা নোটাতে ভোট দেন কিংবা কোনো একটা পার্টিকুলার দলের সমর্থক নন, তারা আনন্দে উচ্ছ্বাস করছেন, ভারতের এই সাফল্য নিয়ে আনন্দে উচ্ছ্বাস করছেন। অর্থাৎ মানেটা কি? মানে হচ্ছে আপনি তৃণমূল করলে, কংগ্রেস করলে আর সিপিএম করলে আপনি দেশপ্রেমী হতে পারবেন না, ভারতের জয়ে আপনি আনন্দ করতে পারবেন না। আপনাকে চোখের জল ফেলে বলতে হবে, আহা আহা বেচারাদের কেন মারা হচ্ছে, পাকিস্তানির মানুষরা কি দোষ করলো। এই রকম হচ্ছে আবহাওয়া। ভারতের রাজনৈতিক দলগুলো কি ভয়ঙ্কর রাজনৈতিক দল এরা। এদের থেকে সতর্ক কতজনে আছেন আপনারা লিখে জানাবেন, যে আপনারা সকলে কি ব্যাপারটা নিয়ে অ্যাওয়ার আছেন, লিখে জানান আমাদের এই পর্বে। আর ভারতের সঙ্গে থাকুন, আমাদের মিলিটারির সঙ্গে থাকুন, এবং ভারত মাতার যে জয়গান করছে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে থাকুন। এই রিকোয়েস্টটাই করব। আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি আগামী পর্বে। এখনকার মতো বা আজকের মতো এখানেই।